ভাবি আমাদের বাড়িতে বিয়ে হয়ে আসার 3 মাসের মাথায় মা মারা যান। তখন আমার বয়স 8 কি 9, ক্লাস 3-তে পড়ি আমি। ঘরে বন্যায়, বাবা তো সেই কবে থেকেই শয্যাশায়ী রুগী। সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে উঠতে চাইলো হঠাৎ। সবাই বলল এবার ওদের সংসার ভাঙবেই ভাঙবে। সবাই যখন আমাদের সংসার ভাঙার নীলা খেলার প্রস্তুতি নিল, তখন ভাবি দেখিয়ে দিলেন উল্টো নীলা। মার মৃত্যুর পর যেন নতুন মা হয়ে ফিরে এলেন তিনি। গায়ের সাজসজ্জা, বাহারি নেলপলিশ, চুড়ি, টিপ সবকিছু ছুঁড়ে ফেলে নিজের হাতে তুলে নিলেন তিনি আলমারির চাবির গোছা, রান্নাঘরের হাঁড়ি পাতিল, আব্বার সেবা যত্ন, ওষুধ খাওয়ানো, আমার পড়া তৈরি করে দেয়া, গোসল করানো, খাইয়ে দেয়া, ঘুম পড়ানো, সব কিছু। মার শোক কি জিনিস তা আমি আদৌ বুঝতে পারলাম না। অবশ্য প্রথম প্রথম একটু খারাপ লাগতো, মার গায়ের গন্ধ নিয়ে যে পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আসতে পারে না তাই। কিন্তু ভালোবাসা নিয়ে অনেকেই আসতে পারে। বলি না যে ইনি আমার ঠিক ছেলের মতোই দেখেন, ভাবির ছিলেন এরও বেশি। কতদিন আমি দুষ্টুমি করে ঘরের এটা ওটা ভেঙে দিয়েছি, এর জন্য ভাইয়া রাগ করলেও ভাবি কিন্তু মোটেও রাগ করতেন না। ভাইয়াকে বরং বুঝিয়ে বলতেন, ছোট সময় এমন কত কি তো করে, তুমি আমি করে এসেছি না, নয়তো কি। তেমন ছোট মানুষ ও কি এখনো বোঝে এসবের। ভাইয়া বলতেন, লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলেছো বাদুরটাকে। ভাবি হাসতেন, বলতেন, দেখো বাদরটা একদিন অনেক বড় হবে। বাবা একটু পরপর ভাবিকে ডাকতেন, একবার ওষুধের জন্য, একবার মাথা গরম হয়ে গেছে বলে একটু জল ঢেলে দিতে, একটু শরবতের জন্য, আরো কত কি। ভাবি হাসি মুখে সব করে দিতেন। কোনোদিন তাকে আমি বিরক্ত হতে দেখিনি, কিন্তু ভাবির মনে একটা দুঃখ ছিল অবশ্য। এই দুঃখ তিনি কখনো প্রকাশ করতেন না। মানুষ বলতো, খেয়া তোমার যে সন্তান সন্ততি নাই, তোমার মন খারাপ হয় না এতে? ভাবি অবাক হয়ে বলতেন, কে বলেছে আমার সন্তান নাই? নয়ন কি আমার সন্তান না? প্রতিবেশীরা বলতো, এইসব শুধু মুখের কথায় হয়, বাস্তবে হয় না। পরের সন্তান কি আর নিজের সন্তান হয় কোনোদিন? ভাবি তখন চুপ হয়ে যেতেন। তারপর ঘরে এসে সেদিন আমায় পড়াতে বসে মাথায় বিলি কাটতে কাটতে বলতেন, নয়ন তুই আমায় কি হোস বলতো? আমি অনেকক্ষণ ভেবে বললাম, ভাই। ভাবি যখন তখন মুখটা কালো করে ফেলতেন, বলতেন, আর কখনো ভাই বলবি না, বলবি সন্তান, তুই আমার সন্তান। আমি ডান দিকে মাথা নুয়ে হ্যাঁ বলতাম। দীর্ঘদিন রোগে ভোগে বাবা মারা গেলেন, আমি তখন ক্লাস 7-এ পড়ি। ভাবিও এ বাড়িতে অনেকটা পুরনো হয়ে গেছেন। এতদিনে তার শরীরে সত্যিকারের মা মা একটা গন্ধ এসেছে। চেহারা থেকে বউ বউ রূপটা একেবারেই মিলিয়ে গেছে। এই বউ রূপকে মিলিয়ে যাওয়ার বোধহয় ভাবির জন্য কাল হলো। ওদিকে বাবাও নাই, আমি ছোট, এই সুযোগে ভাইয়া যেন কেমন হয়ে উঠলেন। ভাবিকে আজকাল তিনি একদম সহ্য করতে পারেন না, বন্ধা বলে দূরে সরিয়ে রাখেন। এক খাটে শুতে পর্যন্ত যান না ভাবির সাথে। ভাবির কাছে আসলে বলেন, তুই আমার কাছে আসবি না, তোরে দেখলে আমার মাথায় আগুন ধরে। ভাবি অসহায়ের মতো বলতেন, কই যাব বলো আমি, তুমি ছাড়া আমার আর কে আছে? ভনিতা ছাড়, দূরে যাইয়া ভাব দেখা, আমার কাছে তোর জায়গা নাই। ভাবি বলতেন, মাইয়া মানুষের বিয়ের পর ঠিকানা একটাই, তার স্বামীর বাড়ি। এই বাড়ি ছাইড়া আমি কোথাও যাব না। ভাইয়ার আগে গজগজ করে করতে বলতেন, যাইবি? যাইবি তো, 100 বার যাইবি, যাওয়ার জিনিস আনতেছি। ভাবি ভেবেছিলেন ভাইয়া বুঝি ওই দিন এমনিতেই এই কথা বলেছিলেন, কিন্তু কদিন পরেই দেখা গেল এমনি এমনি নয়, ভাইয়া সত্যিকারের একটা মেয়েকে বিয়ে করে ফেলেছেন। সে বউ বাড়িতে তুলে এনেছেন। এবার শুরু হলো বাড়ির অন্য নীলা। যারা আমাদের বাড়ির সংসার ভাঙা নীলা দেখতে চেয়েছেন, আশাহত হয়েছিলেন আগে, এখন যেন তারা নতুন দৃশ্য দেখার জন্য একটু আড়মোড়া ভেঙেই বসলো। নতুনভাবে সাধারণ মেয়েদের মতো অত হাসি খুশি মানুষ নন তিনি, সব সময় চুপচাপ থাকেন। বাড়িতে তার যা কথা হয় ভাইয়ার সাথেই। খেয়া ভাবি হয়ে গেলেন এ বাড়ির আসবাবপত্রের মতো। তার সাথে কেউ কখনো কথাও বলে না, তার কোনো প্রয়োজনের কথাও কেউ কখনো ভাবে না। ভাইয়ার সাথে কথা বলতে গেলে তার অপমানিত হতে হয়, মার খেতেও হয়েছে কতবার। কোনো কারণ ছাড়াই ভাইয়া হাত উঠাতে পারেন ভাবির উপরে। স্বামীর অধিকারটা ছিল শুধু তার মারের বেলায়, অন্য বেলায় নয়। ভাবি ইচ্ছে করলে বাড়িতে সালিশ ডাকতে পারতেন। প্রতিবেশীরা বলতো, সালিশ ডাকো বউ, তোমারে না জামাইয়া বিয়ে করছে, এর জন্য এর কঠিন শাস্তি হওয়া দরকার। কিন্তু ভাবি মানলেন না। তিনি বললেন, জোর খাটাইয়া আর যাই হোক ভালোবাসা আদায় হয় না। যে মানুষ আমারে দূরে সরাইয়া দিছে, তারে জোর করে কাছে রাখা যায় না, রাখাও যায় না। একদিন দূরেই যাইব। হঠাৎ একদিন বাড়িতে আনন্দের সংবাদ এলো, নতুন ভাবির সন্তান হবে। ভাইয়া এতে যে কি খুশি, খেয়া ভাবিও খুশি। ঘরে সন্তান আসবে, তাকে না হোক ভাইয়াকে তো বাবা বলে ডাকার কেউ আসবে পৃথিবীতে। খেয়া ভাবি আনন্দে বাড়িতে হুজুর দাওয়াত করলেন, নানান পদের ভালো ভালো খাবার রান্না করে নিজের হাতে তাদের খাওয়ালেন। কিন্তু আনন্দের এইসব খাওয়ানো আরো কাল হলো তার জন্য। নতুন ভাবি ভাইয়ার কানে বললেন, খেয়া ভাবি নাকি তাদের অমঙ্গলের জন্য দোয়া করেছিলেন। শুনে সাত পাঁচ না ভেবে ভাইয়া ভাবির উপর হাত তুললেন। ভাবিকে সে রাতে সাফ সাফ জানিয়ে দিলেন, আমি তোকে তালাক দিব। ভাবি কেঁদে কেটে ভাইয়ার পা ধরলেন, বললেন, বিশ্বাস করে আমি মঙ্গলের জন্য দোয়া করাইছি। ভাইয়া বিশ্বাস করলেন না। সে রাতে 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে ভাবির সাথে তার সমস্ত সম্পর্ক চুকিয়ে দিলেন। সে রাতে আমি ছিলাম প্রচন্ড ঘুমে। সেই ঘুম ভাঙিয়ে ভাবি আমার কপালে চুমু খেলেন। তারপর কান্না ভেজা গলায় বললেন, নয়ন আমার সব শেষ হয়ে গেল রে। আমি কোনোদিনও ভাবিনি তোদের ছেড়ে চলে যেতে হবে এভাবে। এই বাড়ি থেকে যে মৃত্যুর আগে বেরিয়ে যাব তা আমার কল্পনাতেও আসেনি। কথাগুলো শেষ করতে পারলেন না ভাবি, কান্নায় ভেঙে পড়লেন। অনেকক্ষণ পর কান্না থামিয়ে ভাবি বললেন, তোর ভাইয়ার সাথে
সাথে তো আর এখন আমার কোনো সম্পর্ক নেই, সব ভেঙে গেছে। তুই কি এখন একবার আমায় মা বলে ডাকতে পারবি না নয়ন? আমার চোখ কেমন ছলছল করে উঠলো, হঠাৎ মুখ ঘুম ভেঙে কেমন কান্না চলে আসলো। অনেকদিন পর আমার মনে হলো মায়ের কথা, স্পষ্ট মনে হলো আমার আপন মা আমায় মা ডাক শেখাচ্ছে, বলছে খোকা বলো তো মা। আমি উচ্চারণ করতাম মা মা। আর সেই দিনের মতো আমি ফের উচ্চারণ করলাম ভাঙা ভাঙা শব্দে মা মা। ভাবি চলে গেলেন আমাদের ছেড়ে, ভাইয়া আর নতুন ভাবি তাদের মতো করে জীবনযাপন করতে লাগলেন। শুধু উল্টে গেল আমার জীবন। মা বাবার মৃত্যুর ওই এতদিন পর আমার মনে হলো অনেক অনেক দিন পর আমি এতিম হয়েছি। মনে হলো এই বাড়িতে এখন আর আমার আপন কেউ নাই। আমি অপেক্ষা করতে থাকি শুধু বড় হওয়ার জন্য। আমার প্রবল বিশ্বাস আমি একদিন বড় হব, সেদিন ভাবিকে খুঁজে কোথাও না কোথাও পাবো, তাকে ফিরিয়ে আনবো আমার ঘরে। সেদিন অবশ্য তার আর আমার পরিচয় দেবর ভাবি থাকবে না, পরিচয়টা থাকবে মা ছেলের। সেদিন আর ভাঙা শব্দে নয়, তাকে স্পষ্ট করে ডাকবো মা 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 বলে। সুন্দর সুন্দর সামাজিক নারীদের গল্প এবং জীবনের গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।